হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আজকের আমরা এই ফিজিক্স টাইমসে আবারও আলোচনায় ফিরলাম। ক্লাস 12-এর কারেন্ট ইলেকট্রিসিটি এই টপিকের উপরে আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো শান্ট বা বিকল্প পথ। দেখো, ফিজিক্স তোমাকে শুরু করতে হবে খুব ছোট্ট জায়গা থেকে, বেসিক জায়গা থেকে, তারপরে অনেক করে বিস্তৃতভাবে শিখতে হবে। যখন তুমি পরীক্ষা দেবে তখন তোমাকে সেটাকে একবারে সামারাইজড করে নিতে হবে। ফিজিক্স পড়াটা হবে এই রকম তোমার প্রথমে তুমি বেসিক লেভেল যেটা জানো সেখান থেকে শুরু করে তোমাকে আস্তে আস্তে রপ্ত করতে হবে, ভাস্টলি জানতে হবে। আর এই রপ্ত করার সময় তোমাকে ফার্স্ট তোমাকে যেটা করতে হবে, একদম ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর এইখানে তোমাকে আনতে হবে ট্রিক এবং ফর্মুলা। এই ফর্মুলাগুলো তোমাকে মনে করে যেতে হবে এই পরীক্ষা দিতে, তাহলে লার্নিং শুরু হবে। লার্নিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার শুরু হবে কনসেপ্ট ক্লিয়ারিং প্রসেস, এবং সেটা সম্পর্কে তুমি যতটা ভাস্টলি আলোচনা করবে, ডিসকাশান। ভাস্টলি করা মানে এই নয় যে 10টা বই থেকে আমি পড়ে নিলাম, বা আমি অনেকগুলো প্রশ্ন গ্যাদারিং করে আমি কোশ্চেন আনসার করে নিলাম, সেটাকে ভাস্টলি বলে না। ফার্স্টলি ডিসকাশান মানে হচ্ছে তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাকে যা যা করতে হবে তাই, অর্থাৎ একটা প্রবলেমকে নেড়ে চেড়ে দেখতে হবে, সুন্দরভাবে প্রবলেম করতে হবে। তারপরে তোমাকে ওই জিনিসটাকে গ্রিপে আনতে হবে। কিভাবে তুমি আয়ত্ত রাখবে, জিনিসটাকে মনে রাখবে। শুধু তো জেনে যাওয়া নয়, আজকে আমরা একটা জিনিস খুব ভালোভাবে জানলাম, কিন্তু পরের দিন দেখা যাবে সেটা আমার মনেই নেই। তাহলে যতই কনসেপ্ট ক্লিয়ার হোক না কেন, যদি আমি রিমেম্বার না করতে পারি, হ্যাঁ, যদি আমি সেটাকে ধরে রাখতে না পারি, গ্রিপের মধ্যে রাখতে না পারি, তাহলে কিন্তু বিষয়টা এই যে পুরো এইখানকার যে পুরো ওয়ার্কটা, এই পুরো ওয়ার্কটার কোনো মানে থাকবে না। এই ওয়ার্কটা জলে চলে যাবে। এই কারণে বলছি সবটাই কিন্তু জরুরি। ফার্স্ট তোমাকে শিখতে হবে, জানতে হবে, ক্লিয়ার কনসেপ্ট করতে হবে, তারপরে সেটা সম্পর্কে যতটা বেশি পারো ডিসকাশান করতে হবে। সব ডিসকাশান তো আর তোমার মনে থাকবে না প্রশ্ন উত্তরভাবে করলে। ডিসকাশানটাকে এমনভাবে করতে হবে যে সেটাকে তুমি হ্যাবিচুয়েট করে নিচ্ছ, রপ্ত হয়ে যাচ্ছ। তোমাকে সেই ব্যাপারে মুনশিয়ানা দেখাতে হবে যাকে বলে। তারপরে তোমাকে রপ্ত করতে হবে কিভাবে ওটাকে তুমি নিয়ে যেতে পারো, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো, অন্য ফর্মুলার সঙ্গে কাজে লাগাতে পারো, সেটা তোমাকে করতে হবে। এই হলো ফিজিক্সের লার্নিং, এবং লার্নিংয়ের পরে সেটাকে অ্যাপ্লিকেশান, এবং সেটাকে এক্সামে সেটাকে প্রয়োগ করা। এক্সাম থেকে আমরা কিছু তো গেইন করব। আমরা যে জানি, বা আমরা যে কতটা জানি বা কতটা বুঝেছি, সেটার বোঝানোর মাপকাঠি বা এভ্যালুয়েশন হয় এক্সামে। এক্সাম বিভিন্ন রকমের হয়, সেক্ষেত্রে অনেক সময় আমরা অনেক কিছু পড়েই অনেক সময় এক্সামের নাম্বার পেয়ে যাই। সেটার থেকেও বড় কথা, আমরা যদি ভাস্টলি জানতে পারি, আমার কিন্তু যে কোনো এক্সামে নাম্বার ভালো আসবে। সো তোমাদের অত চিন্তা করার দরকার নেই। জাস্ট তোমার যে ডিউটি বা তোমার যে কাজ, সেটা প্রতিদিন করে যাও, দেখবে তোমাকে কেউ আটকাতে পারবে না। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি শান্ট বা বিকল্প পথ। তোমাদের প্রবাহিত তড়িতের এই আলোচনায় শান্ট বা বিকল্প পথ অ্যাকচুয়ালি আমরা অনেক আগেও আলোচনা করেছি। দেখো, যখন একটা যন্ত্র আমরা বলি, ধরো এরকম একটা বৈদ্যুতিক যন্ত্র, এই বৈদ্যুতিক যন্ত্র থেকে দুটো তার বেরিয়ে আসে, সেই তারের সঙ্গে আমরা বিদ্যুতের সংযোগ ঘটাই। এই যন্ত্রে কিন্তু কারেন্ট যাচ্ছে, এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে। এই যে কারেন্ট যাচ্ছে, কারেন্ট গেলে কি হয় না, জুলের সূত্র অনুযায়ী সেখানে তাপ উৎপন্ন হয়। একটা যন্ত্রের মধ্য দিয়ে কত পরিমাণ কারেন্ট যাবে সেটা কিন্তু নির্দিষ্ট। তার থেকে বেশি কারেন্ট যদি যায়, বেশি তাপ উৎপন্ন হবে।
যন্ত্রটা নষ্ট হয়ে যেতে পারে। কেমন? যন্ত্রটা নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে যন্ত্রের গায়ে সবসময় একটা অ্যাম্পিয়ার রেটিং থাকে। যে সমস্ত দামি যন্ত্র, এমনি সাধারণ যন্ত্র যেগুলো বেশি দাম নয় সেগুলোতে অ্যাম্পিয়ার রেটিং রাখা হয় না, কিন্তু যে সমস্ত দামি যন্ত্র রয়েছে, যন্ত্রপাতি, সেখানে কিন্তু অ্যাম্পিয়ার রেটিং ফিক্স থাকে। তার ভেতর দিয়ে কোনো কারণে কারেন্ট বেশি গেলে সেই যন্ত্রটা নষ্ট হয়ে যেতে পারে। এইখানেও তাই। এখানে আমি এই যন্ত্রটাকে ধরো 10 অ্যাম্পিয়ার পর্যন্ত সহ্য করতে পারে এমনভাবে তৈরি করা হয়েছে। কোনো কারণে এখানে 100 অ্যাম্পিয়ার কারেন্ট এলো, তাহলে কি হবে? যন্ত্রটা নষ্ট হয়ে যাবে। সেটার জন্য আমরা কি করব? এই যে বাকি 90 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা অন্য পথ, এই বিকল্প পথের মধ্য দিয়ে পাঠিয়ে দেব। এই বিকল্প পথকে বলা হচ্ছে শান্ট। তাহলে আমাদেরকে বলতে হবে কোনো যন্ত্র বা কোনো বর্তনীর সঙ্গে সমান্তরাল সমবায়ে একটা ক্ষুদ্র মানের রোধ যুক্ত করা থাকে। এই ক্ষুদ্র মানের রোধের মধ্য দিয়ে বর্তনীর বেশিরভাগ কারেন্ট বা কিছু পরিমাণ কারেন্ট চলে যায়, অর্থাৎ বিকল্প পথে চলে যায়। এই কারণে এই রোধটিকে বলে শান্ট। এইভাবে তুমি এখানে শান্ট কাকে বলে যদি তোমাকে প্রশ্ন আসে, সেখানে তুমি এইভাবে ব্যাখ্যা করবে। এবার শান্টের কাজ কি, কেন লাগানো হয়, সেইগুলো সম্পর্কে আমি আলোচনায় আসছি। দেখো, ধরো এখানে একটা বড় খাল আছে, বড় খালে পুরো জল, ভর্তি জল আসছে। তারপরে ওর সঙ্গে একটা ছোট খাল আছে, ছোট খালের ভেতর দিয়ে এই জলটা যদি যায় কি হবে? চারদিক খালের পাশের যে জমি সেইগুলোতে জল উপচে পড়বে। এইটা না যদি চাই, এই খালটার ভেতর দিয়ে যে জল যায় সেটা না যদি চাই, তাহলে আমাকে কি করতে হবে? আরও একটা আলাদা খাল করতে হবে। দেখা যাবে এরপরে আবার মোটা খাল আছে, কোনো অসুবিধা নেই। এখানে সেই খালটাকে যদি এইরকম করে জুড়ে দেওয়া যায়, তাহলে এই দিক দিয়ে কিছু জল যাবে আর এই দিক দিয়ে কিছু জল গিয়ে এদিক দিয়ে বেরিয়ে যাবে। ব্যাপারটা হলো সেই রকম। একটা পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট সে সহ্য করতে পারে ততটা যদি যায় তো ঠিক আছে, তার থেকে যদি বেশি এসে যায় কারেন্ট, তার জন্য আমাদেরকে বিকল্প পথ দিয়ে সেই যে রেস্ট অ্যামাউন্ট অফ কারেন্ট, সেই রেস্ট অ্যামাউন্ট অফ কারেন্টকে পাঠাতে হয়। এটাই হলো শান্ট বা বিকল্প পথের গুরুত্ব। এবারে দেখো, সাধারণত আমি এখানে রোধটাকে যদি আর ধরি, এটাকে যদি এস ধরি, এই দিক দিয়ে যদি কারেন্ট আই আসে, তাহলে এই দিক দিয়ে কারেন্ট কত যায়? এটা যদি I1 হয় আর এটা যদি I2 হয়, তোমাদের এই ফর্মুলাটা মুখস্থ রয়েছে। I1 = এইটার ভেতর দিয়ে যেটা যাচ্ছে সেটা কি হবে? এস বাই এইটা আর, অন্যটা এস, তাহলে এসটা উপরে থাকবে আর নিচে আর প্লাস এস হয় ইন্টু আই। আর এদিক দিয়ে কত যাবে? I2 = হবে আর বাই এস দিয়ে যেটা যাচ্ছে সেটার ক্ষেত্রে উপরে আর থাকবে, নিচে আর প্লাস এস ইন্টু আই হবে। এই ফর্মুলাটা তোমাদের জানা আছে। এই ফর্মুলা থেকে তুমি কিন্তু বের করতে পারবে যে কত অংশ আমি এদিক দিয়ে নিয়ে যেতে চাই আর কত অংশ এদিক দিয়ে নিয়ে যেতে চাই। তার জন্য আর যদি জানা থাকে এস কত হবে, এই সমস্তগুলো তুমি বের করতে পারবে। এখানে যে টিপিক্যাল যে আমাদের সিলেবাসে যে প্রবলেম থাকে সেটা হলো গ্যালভানোমিটারের প্রবলেম। এখানে একটা গ্যালভানোমিটার রয়েছে, এই গ্যালভানোমিটারের একটা কাঁটা আছে। এই কাঁটাটা এই রকম জায়গায় থাকতে পারে, এই রকম জায়গায় থাকতে পারে, এইখান থেকে 0, 1, 2 এরকম করে করে ধরো কাঁটাটা রয়েছে। অর্থাৎ কাঁটার বিক্ষেপ এর মধ্যে সবসময় সীমাবদ্ধ থাকে। এই দিক থেকে কাঁটা এই দিকে যায়, যখন 0 এটা 0 আর হয় এদিকে যাবে, এদিকে 1, 2, 3, 4, 5 করো, 1, 2, 3, 4, 5 করো। হ্যাঁ, এই দিকেও বিক্ষেপ হবে, এই দিকেও বিক্ষেপ হবে। এটাই হলো গ্যালভানোমিটার। হ্যাঁ, এবার গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্টের কারেন্ট যেতে পারে। তার থেকে বেশি গেলে কি হবে? এর বিক্ষেপ বেশি হয়ে যাবে
আর এর ভেতরে যে কয়েলটা রয়েছে সেই কয়েল কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। শুধু তাই নয়, আমি এই গ্যালভানোমিটার একটা তৈরি করেছি, ধরো 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে পারে এইরকম একটা গ্যালভানোমিটার আমি তৈরি করেছি। তাহলে আমি কি করব, এই গ্যালভানোমিটারের এখানটায় যদি 0 হয়, এখানটায় যদি 0 হয়, 0, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6 করে আমি 10 পর্যন্ত ঘর রাখব। 1 পর্যন্ত 0.1 শেষে 0.9 পরে 1.0 আসবে। এর মধ্যে তার বিক্ষেপ হবে, এরকম হতে পারে, এইরকম থাকে সাধারণত টেবিল গ্যালভানোমিটারগুলো। কীরকম থাকে না, এইরকম থাকে টেবিল গ্যালভানোমিটারগুলো। এইখানে 0 হয়, এইদিকে 0, তারপরে হয় 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 9 আর এদিকে থাকে 10। এর মধ্যেই ও ঘুরপাক খাচ্ছে। কেমন দেখো, একে আমি 1 অ্যাম্পিয়ার এর কারেন্ট অর্থাৎ 0 থেকে রেঞ্জ, অর্থাৎ আমি এই যে যন্ত্রটার সাহায্যে আমরা কত তড়িৎ প্রবাহ মাত্রা মাপতে পারি না, 0 থেকে 1 অ্যাম্পিয়ার, 0 থেকে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যদি যায় তাহলে সেই তড়িৎ প্রবাহকে মাপতে পারে এই গ্যালভানোমিটারটা। এবারে আমার মনে হলো এই গ্যালভানোমিটারটাকে আমি আরও একটু বেটার কাজে লাগাতে চাই। যে আমার কখনো মনে হলো যে 0 থেকে 10 অ্যাম্পিয়ার মাপতে চাই এই গ্যালভানোমিটারের সাহায্যে। ভালো করে বুঝতে হবে যে আমার এইটার ভেতর দিয়ে সবচেয়ে বেশি কারেন্ট 1 অ্যাম্পিয়ারে গেলে ওর পূর্ণ বিক্ষেপ হয়, কিন্তু এটাকে আমি 10 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালে এ তো মুশকিল হয়ে যাবে। কি করে হবে না, হবে কীরকম না, আমরা যদি একটা ষাঁড় যুক্ত করে দিই তাহলে কিন্তু ওর মধ্য দিয়ে যেটা যাওয়ার, অর্থাৎ এখানে যখন 0, এখানেও 0, এইদিকে যখন কারেন্ট আসেনি, এখানে যখন 0.1 যাচ্ছিল, এইদিকে যখন 0.1 যাচ্ছিল, তখন এখানে যদি আমি 0.9 পাঠাই, ভালো করে লক্ষ্য করো, এখানে যখন 0.1 যাচ্ছিল এখানে আমি 0.9 দিলাম, দেখো এখানে আমি I1/I2 এর অনুপাত আমি কি পেয়েছিলাম, এটা ধরো শান্ট আর এর যে রেজিস্ট্যান্স আছে গ্যালভানোমিটারে এটাকে G বললাম। তাহলে I1/I2, এটাকে যদি I1 বলি আর এটাকে যদি I2 বলি, I1/I2 কি পাবো বলো তো না, S/G। I1/I2 সমান S/G, উল্টোটা হবে S/G। তাহলে তুমি দেখো এখানে যদি আমার এই I1টা যদি বাড়ে, এই S/G এটা ফিক্সড, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স ফিক্সড, আর আমি যে শান্টটা দিয়েছি সেটা ফিক্সড। তাহলে যে শান্টটা আমি বাঁচবো, এখনও দিইনি, বাঁচবো ধরে নিয়েছি এটা S, তাহলে দেখো এই দিক দিয়ে যদি আমার 0.1 যায়, এই দিক দিয়ে যাবে 0.9, এই দিক দিয়ে যদি যায় 0.2, এদিক দিয়ে যদি যায় 0.2, তাহলে এদিক দিয়ে যাবে কত না 0.8। আমার এখানে ভুল হয়ে গেল, এখানে আমি যদি 0.1 যায়, এটা 10 অ্যাম্পিয়ার আসলো, 10 অ্যাম্পিয়ার আসলে এখানে কত যাবে, 9.9 অ্যাম্পিয়ার যাবে। এইবারে 10 অ্যাম্পিয়ার না, 10 অ্যাম্পিয়ার হলে এর মধ্য দিয়ে আরেকবার ভুল করলাম, যে এখানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে যখন ম্যাক্সিমাম রেঞ্জ, তখন এখান দিয়ে যাবে 1 অ্যাম্পিয়ার, বাকি যাবে 9 অ্যাম্পিয়ার এদিক দিয়ে। আবার যখন 0.1 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যাবে, তখন দেখো এখানে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসে, এখানে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসে, অন্য একটা কালার থাকলে ভালো হতো, এখানে 1 অ্যাম্পিয়ার যদি কারেন্ট আসে তাহলে এই দিক দিয়ে 0.1 যাবে আর এদিক দিয়ে 0.9 যাবে। দেখো এখনও এর যে রেশিও 1:9, এখনও এর রেশিও 0.1:0.9 সমান হবে 1/9। আবার যদি ধরো এখানে 0 থেকে 10 অ্যাম্পিয়ারের মধ্যে কারেন্ট আসবে বললাম, এখানে ধরো 2 অ্যাম্পিয়ার এলো, 2 অ্যাম্পিয়ার যদি যায়, এদিক দিয়ে যাবে 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট,
এদিক দিয়ে, আর বাকিটা যাবে 1.8 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে। তাহলে সেক্ষেত্রেও 0.2/1.8 সমান হবে 1/9। এই অনুপাতটা ফিক্স থাকবে। এই অনুপাতটা ফিক্স থাকে বলে আমরা ইচ্ছে মতো একটা গ্যালভানোমিটারের রেঞ্জ অর্থাৎ সীমা, যে পরিমাপের যে সীমা বা পাল্লা, একে বলা হয় কি পরিমাপের পাল্লা, আমরা পাল্লা বাড়াতে কমাতে পারি। ভালো করে লক্ষ্য করো, আমরা একটা গ্যালভানোমিটারের রেঞ্জ চেঞ্জ করতে পারি কি করে না, আমরা ধরো এই গ্যালভানোমিটারটাকে প্রথমে যখন ব্যবহার করেছিলাম তখন আমরা দেখছিলাম যে এ 1 অ্যাম্পিয়ারে পূর্ণ বিক্ষেপ দেয়, অর্থাৎ কাঁটাটা এরকম করে ঘুরে এখানে চলে আসে। 1 অ্যাম্পিয়ার গেলে 0.5 অ্যাম্পিয়ার গেলে এখানে থাকে, 0.2 অ্যাম্পিয়ার গেলে এখানে থাকে, এরকম করে বিক্ষেপ দেয়। সেখানে আমি কি তাকে 10 অ্যাম্পিয়ার দিতে পারবো? সেই মিটারে আমি কি 10 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ মাপতে পারবো? পারবো না। এমনি এমনি যদি সেটাকে জয়েন করে দিই, সে তো 1 অ্যাম্পিয়ারেই পূর্ণ বিক্ষেপ হয়ে যাবে। তাকে দিয়ে আমি 10 অ্যাম্পিয়ার মাপতে পারবো কি করে? পারবো না। তার জন্য আমাকে কি করতে হবে? এর সঙ্গে শান্ট যুক্ত করতে হবে, এবং এমন একটা শান্ট দিতে হবে যেটা এর যখন 0.1 অ্যাম্পিয়ার হতো এখন 1 অ্যাম্পিয়ার হলে কি হয়, এখন যখন 1 অ্যাম্পিয়ার আসে তখন সেটা 0.1 অ্যাম্পিয়ারে যায়। অর্থাৎ আমি এই স্কেলটাকে, আমি যখন এই শান্টটাকে যুক্ত করছি তখন এই স্কেলটাকে আমি বদলে দেব। আমি আবার নতুন করে একটা কাগজে এইটা লিখে এখানে ক্যালিব্রেট করব, অংশাঙ্কন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপছে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে কত যাচ্ছে? যখন কাঁটাটা এখানে আসছে অ্যাকচুয়ালি কত কারেন্ট যাচ্ছে বলো? ইয়েস, অ্যাকচুয়ালি 0.1 অ্যাম্পিয়ার যাচ্ছে, কিন্তু কাঁটাটা দেখাচ্ছে 1 অ্যাম্পিয়ার। কেন দেখাচ্ছে না, এই মূল যে প্রবাহটা এটা 1 অ্যাম্পিয়ার আসছে, এদিক দিয়ে চলে যাচ্ছে 0.9, এদিক দিয়ে যাচ্ছে 0.1। কেমন? আমি তো এই বর্তনীর মূল প্রবাহটা মাপতে চাই এর সাহায্যে। কার সাহায্যে? না, যে গ্যালভানোমিটার 0 থেকে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারে তার সাহায্যে। তাহলে আমাকে কি করতে হবে না, এই মূল প্রবাহটাই আমি পরিমাপ করছি মনে করতে হবে। এই দিক দিয়ে কতটা চলে গেল না, সমানুপাতিক হারে যায় বলে আমি এইখানে এই রুলটা দিতে পারছি বা এই নিয়মটা করতে পারছি, নইলে কিন্তু পারতাম না। কারণ এইটার অনুপাত ধ্রুবক থাকবে যতক্ষণ না আমি এস চেঞ্জ করছি। আর গ্যালভানোমিটারের জি মানে হচ্ছে গ্যালভানোমিটারের মোট রোধ ফিক্সড, ততক্ষণ পর্যন্ত এই অনুপাতটা ফিক্সড। আর অনুপাতটা ফিক্সড হলে এখানে 0.1 অ্যাম্পিয়ার গেলে এদিক দিয়ে যাবে 0.9, এখান দিয়ে 0.2 অ্যাম্পিয়ার গেলে এখান দিয়ে যাবে 1.8, এখান দিয়ে 0.3 গেলে এখান দিয়ে যাবে 2.7। হ্যাঁ, কী করলাম? 2.7 কেন? 0.2 এটা হবে কত? এটাতে 1 গেলে এটাতে কত যায়? 0.9, এটাতে 2 গেলে 1.8, এটাতে 3 গেলে 2.3 গেলে টোটাল আমার যাচ্ছে কত? এখানে যদি 1 অ্যাম্পিয়ার, এখানে যদি 0.1 অ্যাম্পিয়ার যায়, 0.1 অ্যাম্পিয়ার যায়, এদিকে কত যাবে? ভুল বলা হয়ে গেল। 10 অ্যাম্পিয়ার গেলে এখানে 1 অ্যাম্পিয়ার, আর এখানে হচ্ছে 9 অ্যাম্পিয়ার। এখানে যদি 2 অ্যাম্পিয়ার যায় এদিকে, এদিক দিয়ে যাবে 2 অ্যাম্পিয়ার। কী করে যাবে? 2 অ্যাম্পিয়ার তো যাবে না, 1 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম। তাহলে এদিক দিয়ে ম্যাক্সিমাম হচ্ছে 9 অ্যাম্পিয়ার যাবে। এবারে এর থেকে যখন হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এখানে 10 অ্যাম্পিয়ারে যখন কম আসবে, ধরা যাক এখানে হচ্ছে 9 অ্যাম্পিয়ার এলো, তখন এদিক দিয়ে কত যাবে? এদিক দিয়ে কম যাবে, কারণ এটা 9 দেখাবে, কিন্তু এদিক দিয়ে 0.9 অ্যাম্পিয়ার যাবে। 0.9 অ্যাম্পিয়ার যাওয়া মানে এখান দিয়ে যাবে বাকিটা। 9 অ্যাম্পিয়ার থেকে বাদ দাও 8.1 অ্যাম্পিয়ার। বোঝা গেল যে যখন 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে তখন এখানে দেখাবে কত? 10, কিন্তু অ্যাকচুয়ালি এর ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে? কত যাচ্ছে না 1 অ্যাম্পিয়ার। আর বাকি কারেন্ট কোন দিক দিয়ে যাচ্ছে না 9 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যাচ্ছে। আবার যখন এদিক দিয়ে ধরো একটু অনেকগুলো এঁকে দেখালে তোমাদের সুবিধা হবে, এরকম করে এঁকে দিচ্ছি, এটা এস, এটা জি। আবার এখানে এঁকে দিই এস, এখানে এস, এখানে এস, এখানে জি। হ্যাঁ, আরও অনেকগুলো এঁকে দিই।
এখানে জি, এখানে এস, এখানে এস, ব্যাস। দেখো এখন আমি যেটা দেখিয়েছি এটা আমি মুছে দিলাম। আমি এখান দিয়ে প্রথমে একদম 10 অ্যাম্পিয়ার দিচ্ছি। 10 অ্যাম্পিয়ারের মধ্যে এদিক দিয়ে যাবে 1 অ্যাম্পিয়ার, আর বাকিটা চলে যাবে 9 অ্যাম্পিয়ার এদিকে। এবারে মনে করি আমি 0 থেকে 10 পর্যন্ত মাপতে চাই, ম্যাক্সিমামটা দিয়েছি আমি। এবার 2 দিয়ে দেখি, বা 3 দিয়ে দেখি, বা হচ্ছে 9 দিয়ে দেখি। দেখো এইদিকে যদি আমার 9 অ্যাম্পিয়ার কারেন্ট আসতো, তখন ও দেখাতো কোথায়? এই কাঁটাটা দেখাতো এই জায়গায়, ঠিকঠাক বোঝো, এইখানে কাঁটাটা দেখাতো এইখান দিয়ে। তাহলে অ্যাকচুয়ালি 9 অ্যাম্পিয়ার যখন দেখাচ্ছে, অ্যাকচুয়ালি ওর মধ্য দিয়ে কত যাচ্ছে? ওর মধ্য দিয়ে 0.9 অ্যাম্পিয়ার যাচ্ছে, অর্থাৎ এদিক দিয়ে যাচ্ছে 0.9 অ্যাম্পিয়ার। আর বাদ বাকিটা অর্থাৎ 9 থেকে 0.9 বাদ দিলে 8.1 অ্যাম্পিয়ার যাচ্ছে এদিকে। তুমি এবারে এদের তুমি অনুপাত করো, 0.9:8.1, তাহলে কত হবে? 1:9। আবার ধরো এখান দিয়ে এলো 8 অ্যাম্পিয়ার। 8 অ্যাম্পিয়ার যখন আসছে, তখন এদিক দিয়ে কত যাবে? 0.8 অ্যাম্পিয়ার। 0.8 অ্যাম্পিয়ার যাওয়া মানে সে দেখাবে কোথায়? না, কাঁটাটা এই জায়গায় দেখাবে। এখানে তো 8 অ্যাম্পিয়ার লেখা আছে, কিন্তু ওর ভেতর দিয়ে যাচ্ছে কত? 0.8 অ্যাম্পিয়ার। তাহলে এই দিক দিয়ে কত যাবে? 0.8 থেকে 0.8 বাদ দিলে কত হবে? 7.2 অ্যাম্পিয়ার এদিকে যাবে। এখনও তুমি অনুপাত করো, এবার নিশ্চয়ই বুঝতে আর অসুবিধা নেই। 1:9। আবার এদিক দিয়ে ধরো 7 অ্যাম্পিয়ার এলো। 7 অ্যাম্পিয়ারের মধ্যে এদিকে কত যাবে? 7 অ্যাম্পিয়ার দেখানো মানে কাঁটাটা থাকবে এইখানে, কাঁটাটা থাকবে এইখানে। কাঁটাটা এইখানে কখন থাকে? না, যখন অ্যাকচুয়ালি ওর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে 0.7। তাহলে 0.7 যাচ্ছে, 0.7 অ্যাম্পিয়ার যাচ্ছে এইদিকে। তাহলে 7 থেকে 0.7 বাদ দিলে কত হয়? 7 থেকে 0.7 বাদ দিলে 6.3 অ্যাম্পিয়ার হয়। এই ক্ষেত্রেও তুমি দেখো 0.7:6.3 সমান হচ্ছে 1:9। অর্থাৎ মূল যে অনুপাতটা সেটা কিন্তু ধ্রুবক থাকে, সেটা আমরা এখান থেকে পাচ্ছি। তার ফলে ও এইভাবে কাজ করতে পারে। এইভাবে গ্যালভানোমিটার মানে অ্যামমিটার বা ভোল্টমিটারের পাল্লা বাড়ানো যায়। এবারে আমরা পার্টিকুলার কেসে চলে আসবো। তোমাকে বলল যে একটা গ্যালভানোমিটারের রোধ দিয়ে দিয়েছে, একটা গ্যালভানোমিটারের জি এর মান হচ্ছে 100 ওহম। কেমন? জি এর মান দিয়েছে 101 ওহম, একটা গ্যালভানোমিটারের রোধের মান 101। এবার ওই গ্যালভানোমিটার 0 থেকে 1 অ্যাম্পিয়ার রেঞ্জ যে প্রবাহ মাত্রা মাপতে পারে। এবার তুমি বলবে যে 0 থেকে 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা রেঞ্জ করতে গেলে তাহলে কত শান্ট যোগ করতে হবে? প্রশ্নটা আবার বলছি, যে তোমাকে বললো যে একটা গ্যালভানোমিটারের রোধ জি সমান 101 ওহম। ওই গ্যালভানোমিটারটি পূর্ণ স্কেল বিক্ষেপ যখন ঘটায়, তখন তার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, অর্থাৎ 1 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট সে মাপতে পারে না। অর্থাৎ তার রেঞ্জ কত, পাল্লা কত, সীমা কত? 0 থেকে 1 অ্যাম্পিয়ার। এবারে ওই গ্যালভানোমিটারের সাহায্যে আমরা 0 থেকে 10 অ্যাম্পিয়ার রেঞ্জ পর্যন্ত মাপতে চাই, কারেন্ট আরও বেশি পরিমাণ কারেন্ট মাপতে চাই। কখনোই এমনি এমনি সম্ভব নয়, তার জন্য কি করতে হবে? শান্ট যোগ করতে হবে। এমনভাবে শান্ট যোগ করতে হবে এর মধ্য দিয়ে যখন এইটার মধ্য দিয়ে যখন 1 অ্যাম্পিয়ার যাবে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যখন 1 অ্যাম্পিয়ার যাবে, তখনই এইখানে আসবে 10 অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যখন 0.9 অ্যাম্পিয়ার যাবে, তখনই এখানে আসবে 9 অ্যাম্পিয়ার কারেন্ট। অর্থাৎ এই কারেন্টটা যেটাকে আমি মাপছি এটা দিয়ে, সেটার জন্য আমাকে লাগাতে হবে একটা শান্ট। এই হচ্ছে গল্প। তাহলে আমাকে এখানে কি করতে হবে? মূল যেটা ম্যাক্সিমাম সেটা নিতে হবে। 10 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, তখন তার পূর্ণ স্কেল বিক্ষেপ করছে, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যাচ্ছে, আর বাকি 9 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যাচ্ছে। এবারে আমরা শান্টের সূত্র, প্যারালাল কম্বিনেশনের সূত্র, অর্থাৎ এটার ইনটু কারেন্ট জি গুণিতক কারেন্ট 1 সমান হবে এস গুণিতক কারেন্ট 9। তাহলে এস ইকাস টু কী হবে? G/9। G/9, জি এর মান কত বলেছিলাম? 101। জি ইকাস টু 101 দেওয়া ছিল, 101 ওহম। তাহলে জি 101/9, তাহলে কী হবে? 9 একে 9, 9 একে 9, আর থাকবে 2 হাতে 9 দুগুণে 18, এত ওহম এখানে যোগ করতে হবে। অর্থাৎ এসের মান হবে 11.2 ওহম। এই 11.2 ওহম যদি শান্ট যুক্ত করা হয়,
তখন কি হবে, প্রতি ক্ষেত্রে যখন এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে তখন এই দিক দিয়ে যাচ্ছে 0.1 আর এই দিক দিয়ে যাবে 0.9 অ্যাম্পিয়ার। এইভাবে প্রতি ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম অনুপাতে অর্থাৎ 1:9 অনুপাতে এই কারেন্ট দুটোকে ভেঙে ফেলা যাবে। এবার এটাকে জেনারেল ফর্মুলায় যদি লেখা যায়, এটাকে আমি নিউমেরিক্যালি দেখালাম। এবারে জেনারেল ফর্মুলায় যদি বলি যে এখানে এসের মান, এখানে পাল্লাটা n গুণ, যদি গ্যালভানোমিটারের পাল্লা এখানে লেখা যায়, যদি গ্যালভানোমিটারের পাল্লা n গুণ বাড়াতে হয় তবে কত ষাঁড় যুক্ত করতে হবে, গ্যালভানোমিটারের মোট রোধ দেওয়া আছে জি, এইটা তোমাকে দেওয়া আছে এবং এটাই হচ্ছে থিওরি। এই থিওরি থেকে কোশ্চেনটা আসে অনেক সময়। তাহলে এখানে তুমি জি লিখে দিলে আর তোমাকে n গুণ বাড়াতে হবে, অর্থাৎ আগে যেটা আই যেত এই দিক দিয়ে, অর্থাৎ যখন ষাঁড় ছিল না তখন আই কারেন্ট যেত, সেটা এদিক দিয়ে চলে যেত। এখন আমি n গুণ বাড়াতে, পাল্লা n গুণ, তাহলে n ইন্টু আই করছি। ক্লিয়ার একদম? আবার বলছি, যখন সে কিছু তার মধ্যে লাগানো নাই তখন সে ম্যাক্সিমাম আই কারেন্ট তার মধ্য দিয়ে পাস করলে তার কাঁটার বিক্ষেপ ম্যাক্সিমাম হতো। এখন আমি যখন n ইন্টু আই কারেন্ট দিচ্ছি তখন এর কাঁটার বিক্ষেপ ম্যাক্সিমাম করতে চাই, তাহলে আমাকে আগে যে কারেন্টটা ওর মধ্য দিয়ে পাস করাতাম ওই কারেন্টেই পাস করাতে হবে। এর থেকে আর সহজ কি? আমার আই কারেন্ট গেলে ওর ম্যাক্সিমাম বিক্ষেপ হয়, এখন আমি এনআই কারেন্ট পাঠাচ্ছি, মূল বর্তনীর যে কারেন্ট এনআই পাঠাচ্ছি, তাহলে এনআই এর মধ্যে আই কারেন্ট ওর মধ্য দিয়ে যাবে আর বাকি কারেন্ট যাবে শান্টের মধ্য দিয়ে। বাকি কারেন্ট তাহলে কী হবে, আই মাইনাস এনআই। ক্লিয়ার হলো? এনআই মাইনাস আই, মোট কারেন্ট হচ্ছে এনআই, এদিক দিয়ে এই খাল দিয়ে চলে গেছে আই পরিমাণ জল, তাহলে বাকি জল যাবে এই খাল দিয়ে, এস এর মধ্য দিয়ে গেল এই কারেন্ট। এবারে আমরা সমান্তরাল সমবায়ের সূত্র অনুযায়ী, সমান্তরাল সমবায়ের শর্ত অনুযায়ী আমরা লিখতে পারবো কি না, জি গুণিতক আই সমান এস গুণিতক এনআই মাইনাস আই। এটা প্রথমে লিখে ফেলবো। এবারে আমরা কি করবো, জি গুণিতক আই আর এখানে আই কমন নিয়ে নেবো, এস ইন্টু আই ইন্টু এন মাইনাস ওয়ান, আই কেটে যাবে, এস সমান হবে জি বাই এন মাইনাস ওয়ান। অর্থাৎ এখানে যে ষাঁড় যুক্ত করতে হবে তার মান হবে জি বাই এন মাইনাস ওয়ান। এইটা হলো জেনারেল ফর্মুলা। এই ফর্মুলায় তুমি যা খুশি তোমাকে দিতে পারে, যে বললো যে একটা গ্যালভানোমিটারের সাহায্যে, এটাকে বললো যে একটা গ্যালভানোমিটারের সাহায্যে 0 থেকে 5 অ্যাম্পিয়ার মাপা যায়, সেখান থেকে তোমাকে কি করতে হবে, 0 থেকে 20 অ্যাম্পিয়ার এটাকে মাপতে হবে, 0 থেকে 20 অ্যাম্পিয়ার পাল্লায় মাপতে হবে। তখন তুমি কি দেখতে পাচ্ছ না, ছিল 5 হলো 20, অর্থাৎ আই যেখানে 5 ছিল এখন এনআই হয়ে গেল 20। তাহলে এন কত বলো, এন কত না 4 গুণ, এর সঙ্গে 4 গুণ করলে এটা হয়, তাহলে এন হলো গিয়ে 4। এই ক্ষেত্রে তুমি সহজেই পেয়ে যাবে জি সমান জি বাই 4 মাইনাস 1 সমান হবে জি বাই 3। এবারে তোমাকে বলবে যে গ্যালভানোমিটারের রোধ, এখানে এর সঙ্গে জুড়ে দিল গ্যালভানোমিটারের রোধ 300 ওহম, তাহলে শান্টের রোধ কত, তুমি ফাটাক করে বসিয়ে দেবে 300/3 সমান হলো 100 ওহম। কি এখনও যদি না বুঝতে পারো তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, বলবে যে এটা আর একবার বুঝিয়ে দিতে, আমি বুঝিয়ে দেব। দেখো এই হলো কি ব্যাপার, আমার এই
এই রেঞ্জ থেকে আমি এই রেঞ্জে পরিণত করব গ্যালভানোমিটারকে। তাহলে আমার কি করতে হবে, কত শান্ট যুক্ত করতে হবে, সেইটা আমার বের করানো হচ্ছে উদ্দেশ্য। তার জন্য আমি এই ফর্মুলা ব্যবহার করতে পারি। আর আমি বলবো কখনো ফর্মুলা ব্যবহার করবে না, সব সময় তুমি এইভাবে আসবে একদম সরাসরি। এখানে তোমাকে বলেছে 5 অ্যাম্পিয়ার যেত, এইখানে এই ফর্মুলা লাগাবে না। তুমি কী রকম অঙ্কটা করবে, তোমাকে আমি বলেছি যে তুমি সব সময় একদম ফর্মুলা থেকে শুরু করবে। এখানে তুমি গ্যালভানোমিটারে রোধ দেওয়া আছে কত, 300 ওহম, এখানে বসিয়ে দাও 300 ওহম। এই দিক দিয়ে শান্ট যুক্ত করে দিলে। এবারে কারেন্ট আনলে কত না 20 অ্যাম্পিয়ার। 20 অ্যাম্পিয়ারের মধ্যে কত অ্যাম্পিয়ার এদিকে যা চাই না, যখন ম্যাক্সিমাম, এর যখন ম্যাক্সিমাম হচ্ছে তখন ওর বিক্ষে ম্যাক্সিমাম হবে, তবেই তো ওই গ্যালভানোমিটারটা একই কাজ করতে পারবে। তাহলে এদিক দিয়ে 5 অ্যাম্পিয়ার যদি যায়, 20 - 5 করে দেবে, সমান হবে 15 অ্যাম্পিয়ার। এইবারে তুমি সমান্তরাল শর্তানুসারে বলে লিখে বসাবে। তাহলে তোমার আর ওই সূত্রটা মনে রাখতে হচ্ছে না। 300 × 5 সমান হবে S × 15। সেক্ষেত্রে S = হবে 300 × কী হলো S × 15, হ্যাঁ ঠিক আছে, 300 × 5/15, 5 × 3 = 15 সমান হবে 100 ওহম। এবারে তুমি উত্তর লিখে দেবে যে অতএব 100 ওহম রোধের শান্ট যুক্ত করলে ওই গ্যালভানোমিটারটি 0 থেকে 20 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পরিমাপ করতে পারবে। ক্লিয়ার? একদম একদম ক্লিয়ার। সুন্দর করে তোমরা লিখে ফেলো, সুন্দর করে খাতায় একের পর এক যে প্রবলেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রবলেম তোমরা ভিডিওতে পজ করে করে করবে। দেখো এই প্রবলেমটা কোনো কোনো পরীক্ষা, প্রিভিয়াস পরীক্ষা থেকে নেওয়া নয়। প্রবলেমগুলো এইভাবে করতে হবে, তাতে করলে, সেভাবে করলে কি হবে না, তোমরা পরীক্ষার সময় যে নতুন প্রশ্নটা পাবে তোমাদের কাছে কিছুই মনে হবে না, মনে হবে জাস্ট আর একটা কোশ্চেন। হ্যাঁ, এই কারণে এইভাবে এগুলো প্র্যাকটিস করতে হবে। এবারে তোমাকে দেওয়া থাকলো, ধরা যাক তোমাকে বললো যে 0 থেকে 1 অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত পরিমাপ করতে পারে এমন একটি গ্যালভানোমিটারের সঙ্গে কত মানের শান্ট যুক্ত করলে ওই গ্যালভানোমিটার শূন্য থেকে 1 অ্যাম্পিয়ার পাল্লায় প্রবাহ মাত্রা পরিমাপ করতে পারে। এটা খুব কম, এইরকম প্রশ্নই থাকে। এখানে যে প্রচুর আলাদা আলাদা কোশ্চেন হয় তা নয়, এই একই প্রশ্ন। দেখো আমিও যে প্রশ্নগুলো বললাম, আমরা আলোচনার ক্ষেত্রে যে উদাহরণগুলো ধরে নিয়েছিলাম একই ক্যাটাগরি। এখানে হচ্ছে কত না, এখানে আই ম্যাক্স ছিল হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, মানে 10⁻³ অ্যাম্পিয়ার। এখন আমি কি করব, আই যে পেতে চাই যেটা, সেটা হচ্ছে কত না 1 অ্যাম্পিয়ার। তাহলে আই ম্যাক্স বাই আই ম্যাক্স, এটা কি হবে না, আমি তাহলে রেঞ্জটা কত গুণ বাড়াতে চাইছি, 1000 গুণ বাড়াতে চাইছি। কেন না এন আই থেকে এনআই করতে চাইছি। তার মানে এটা যদি আই হয়, এটা এন ইন্টু আই ম্যাক্স, এটার সঙ্গে এন গুণ করলে হয় আই। তাহলে আমি এখানে এন পাবো আই ম্যাক্স, আই পাবো 1 আর আই ম্যাক্স -3 সমান 1000। 1000 আমি পেলাম, এন এর ভ্যালু পেলাম 1000। এইটা অর্থাৎ এন গুণ বাড়লো। আমি যদি এবারে S = G/n-1 লিখি, তাহলে আমি ইজিলি পেয়ে যাবো গ্যালভানোমিটারে কত, একটি গ্যালভানোমিটারের সঙ্গে কত, মানে গ্যালভানোমিটারে জি এর মান দিইনি, G = দিয়ে দাও 999 ওহম, 999 ওহম দিয়ে দাও। তাহলে তুমি এখানে 999 বসাবে, আর এখানে কি লিখবে 1000 - 1 n - 1
সমান হবে 999/999 সমান 1 ওহম। অর্থাৎ এই ক্ষেত্রে শান্ট হিসাবে 1 ওহম রোধ ব্যবহার করতে হবে। এইটাকে তুমি ফর্মুলায় না করে তুমি কি করবে, এই রকম করে করবে। এইভাবে করতে পারো যে এই দিক দিয়ে হচ্ছে তোমার গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের সঙ্গে শান্ট যুক্ত করতে হবে। এই শান্টের মান আমার জানা নেই, কিন্তু গ্যালভানোমিটারের রোধ জানা আছে। এদিক দিয়ে আমার কারেন্ট যাবে 1 অ্যাম্পিয়ার, তখন এই দিক দিয়ে কত যাবে, এর ম্যাক্সিমাম ভ্যালু 10⁻³ অ্যাম্পিয়ার, বাকি হবে 1 - 10⁻³ অ্যাম্পিয়ার এই দিক দিয়ে যাবে। এই কারেন্টটার ভ্যালু কত হবে না 1.0000, আর 10⁻³ মানে 1/1000, 1/1000 মানে 001, তাহলে 1.00001, তাহলে এখানে কত হবে 9, এখানে হবে 9, এখানে হবে 9, 0.999। এইটার ভ্যালু তোমাকে বের করে ফেলতে হবে 0.999 অ্যাম্পিয়ার। এদিক দিয়ে গেল 0.99 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে গেল 999 ওহমের মধ্য দিয়ে গেল কত অ্যাম্পিয়ার না 10⁻³ অ্যাম্পিয়ার। এবারে আমরা শর্তানুসারে বলে লিখব সমান্তরাল সমবায়ের যে শর্ত, সেখানে কি হয়, দুই প্রান্তের বিভব সমান হয়। অর্থাৎ এর আইআর আর এর আইআর সমান। এর আইআর কত না 999 × 10⁻³ এর আইআর কত না 999 × S, তাহলে S = কত হবে, এটা হবে, এটা দেখো 10⁻³ মানে 0.999, আর এটা এদিকে নিচে নামালে 0.999, তাহলে হবে 1 ওহম। এইভাবে তুমি এটাকে ক্যালকুলেট করতে পারো। এই হলো তোমার শান্টের বিষয়ের আলোচনা। শান্ট সম্পর্কে যাই পড়ুক না কেন, আমি এটা এই গ্যালভানোমিটারটাকে আমি কি করেছি না একটা অ্যামমিটার হিসাবে কাজে লাগিয়েছি, কিন্তু ভোল্টমিটার হিসাবে কাজে লাগানো যেতে পারে। সেক্ষেত্রে তোমাকে হিসেবটা একটু বুদ্ধি করে করতে হবে। কেমন করে করবে না, ভোল্টমিটার তোমাকে বলবে যে একটা ভোল্টমিটার অমুক পর্যন্ত তার রোধ অমুক, ধরো একটা ভোল্টমিটারের রোধ দিয়ে দিয়েছে, জি এর মান দিয়ে দিয়েছে 100 ওহম। এবারে ওইটা দিয়ে ও 10 ভোল্ট, অর্থাৎ 0 থেকে 10 ভোল্ট রেঞ্জের ভোল্ট বা বিভব মাপতে পারে। সেক্ষেত্রে ওর মধ্য দিয়ে তাহলে ম্যাক্সিমাম কারেন্ট কত হয় না আই ম্যাক্স আমরা পাবো কত, আই ম্যাক্স = হবে বলো না, যখন 10 ভোল্ট দেওয়া হয় তখন তার মধ্যে দিয়ে কারেন্ট ম্যাক্সিমাম হবে, আই ম্যাক্স = 10/100, 10 ভোল্ট বাই 100 ওহম, অর্থাৎ 0.1 অ্যাম্পিয়ার ওর মধ্য দিয়ে কারেন্ট যেতে পারে। এইটা তোমাকে আগে পয়েন্ট আউট করে নিতে হবে যে আমার এই যে গ্যালভানোমিটার এখানে আমি ভোল্টমিটার হিসাবে দেখাচ্ছি, এর দুই প্রান্তের বিভব হবে 10 ভোল্ট ম্যাক্সিমাম। এবারে এর মধ্য দিয়ে তখন ম্যাক্সিমাম কারেন্ট যাবে কত 0.1 অ্যাম্পিয়ার। এইটা তোমার মাথায় ঢুকিয়ে নিতে হবে। এবারে তোমাকে বলবে যে ওই গ্যালভানোমিটারটাকে তুমি কি করবে না ওখান থেকে তোমার 0 থেকে 100 ভোল্ট রেঞ্জে মাপতে পারতে হবে, বেশি ভোল্ট মাপবে। কি করে না এই গ্যালভানোমিটার বা ভোল্টমিটার যেটাকে বলছি, এর দুই প্রান্তে আমার কিন্তু ম্যাক্সিমাম, ওর যখন 100 ভোল্ট হবে এখন এর মধ্যে পড়বে 10 ভোল্ট। ভালো করে তুমি রিলেট করার চেষ্টা করো যে আমার সেখানে যখন 10 অ্যাম্পিয়ার আমি পাঠাচ্ছিলাম মূল প্রবাহ, তখন অ্যামিটারের মধ্য দিয়ে যাচ্ছিল 1 অ্যাম্পিয়ার। আমি ফার্স্ট উদাহরণটার কথা বলছি। এক্ষেত্রে আমি যদি 10 ভোল্ট, আমি যদি 100 ভোল্ট দিই এই দুই প্রান্তে, এখানে আর এখানে 100 ভোল্ট দিই, এদের মধ্যে আমি যদি 100 ভোল্ট দিই, এর মধ্যে পড়বে 10 ভোল্ট। এই দুটো বিন্দুর মধ্যে বিভব হবে 10 ভোল্ট। বাকি বিভব তাহলে পড়তে হবে কোথাও না কোথাও 100 ভোল্ট। তাহলে এই বাকি যে বিভব সেইটা পড়ার জন্য এর সঙ্গে শ্রেণী সমবায়ে একটা রোধ যুক্ত করতে হবে। ধরা যাক এই রোধের মান আর, এখন আর শান্ট বলা যাবে না, এটা শ্রেণী সমবায় যোগ করা আছে, তখন এটা হবে 9 ভোল্ট। এইটা মাথায় নিয়ে চলতে হবে। তাহলে এর মধ্যে এই যখন ম্যাক্সিমাম ভোল্টেজটা আমার দিচ্ছি, তখন আই ম্যাক্স যাচ্ছে, আর আই ম্যাক্স যাওয়ার সাথে সাথে তাহলে এই আই ম্যাক্সটা এর মধ্য দিয়েও যাবে, কারণ এটা শ্রেণী সমবায়।
শ্রেণী আই ম্যাক্স ইন্টু আর সমান হবে 90 ভোল্ট। তাহলে এখানে আমি বলবো আই ম্যাক্স ইন্টু আর সমান হবে 90 ভোল্ট। এবার আই ম্যাক্স কত পেয়েছিলাম না, আই ম্যাক্সটা মনে করো, আই ম্যাক্স ইকুয়ালস টু, এখানে 0 টু 100 ভোল্টটা লিখে রাখি, এই আই ম্যাক্স ইকুয়ালস টু হবে কত, 10/100 সমান হবে 0.1 অ্যাম্পিয়ার। এখন এর মধ্য দিয়ে কিন্তু 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তার মানে এর মধ্য দিয়েও 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে 0.1 ইন্টু আর সমান হবে 90। আর ইকুয়ালস টু তাহলে কি হবে, 90 ভাজিত 0.1 সমান 900 ওহম। এইখানে গ্যালভানোমিটারটার সঙ্গে 900 ওহম রোধ যোগ করতে হবে। মোটামুটি এটা বুঝতে পারলে এবারে আমি এটাকে জেনারেল করব। ফার্স্ট আমি কি করলাম, এক্সাম্পল দিয়ে দিলাম। এবারে আমি এটাকে জেনারেলাইজড করব। এবারে বলবো যে গ্যালভানোমিটারের রোধ 100 জায়গায় সেটা জি লিখব। এবারে এর রেঞ্জ কত, 0 থেকে যখন আমি বলছি 100 ভোল্ট, তাহলে এখানে এন ইকুয়ালস টু বলবো 10 গুণ, অর্থাৎ এর পাল্লা, গ্যালভানোমিটারের পাল্লা 10 গুণ বৃদ্ধি পেল, 10 গুণ বৃদ্ধি পেল। গ্যালভানোমিটারের পাল্লা 10 গুণ, ওখানে গ্যালভানোমিটারটা কি, ভোল্টমিটারের পাল্লা 10 গুণ বৃদ্ধি পেল। আগে যেগুলো বলছিলাম সব অ্যামমিটার, কারেন্টটা নিয়ে আমি ভাবছিলাম। এখানে ভোল্টেজ মাপবো, প্রথমে আমি 10 ভোল্ট পর্যন্ত মাপতে পারতাম ওই গ্যালভানোমিটারটার সাহায্যে, এখন আমি সেইটাকে দিয়ে 100 ভোল্ট পর্যন্ত মাপবো, কোনো সমস্যা নেই। তখন আমাকে কি করতে হবে না, এন ইকুয়ালস টু এখানে 10 হয়ে যাওয়া, মানে এখানে আমি কি করব না, এইরকমভাবে এগুলোকে ক্যালকুলেট করব। এখানে আমার গ্যালভানোমিটার, এখানে এর রোধ হলো গিয়ে জি, এর রোধ হলো গিয়ে আর। এবারে আমার কি হবে, এখানে আমি আগে কত বিভব থাকতো, এর দুই প্রান্তে ভি বিভব থাকতো, এন গুণ করেছি এন ইন্টু ভি। এখন তার সংখ্যা নেই, আমি এই কারণে সংখ্যাটা প্রথমে বোঝালাম যাতে তোমার রিয়েলাইজ করতে সুবিধা হয়। এই কারণে এখন আমি দিচ্ছি কি, ভি আমি 10 গুণ করতে পারি, 12 গুণ করতে পারি, 5 গুণ করতে পারি, 100 গুণ করতে পারি। জেনারেল ফর্মে আমি সেটাকে এন লিখে রাখবো, তাহলে এন ভোল্ট এ সহ্য করতে পারি। তাহলে এখান দিয়ে যে আই ম্যাক্স যায়, সেই আই ম্যাক্সটা কত, আই ম্যাক্স কত হবে না, আই ম্যাক্স ইকুয়ালস টু হবে, দেখো জি ইন্টু আই ম্যাক্স সমান হলো এই ভি। আই ম্যাক্স সমান হবে তাহলে কত না, ভি বাই জি। এটা হলো 1 নম্বর রিলেশন। প্রথম যে রিলেশনটা আমরা সেখানে পেয়েছিলাম, সেখানে আমরা কি করেছিলাম, গ্যালভানোমিটারের রোধ জানছিলাম, গ্যালভানোমিটারের রোধ ভাগ করে দিয়েছিলাম, 10 ভোল্ট ছিল আর গ্যালভানোমিটারের রোধ ছিল 100 ওহম, 10 ভাজিত 100 করে 0.1 পেয়েছিলাম। সেটাই হচ্ছে এইটা ভি বাই জি আই ম্যাক্স। আর এখানে বিভবটা কত হবে, তাহলে দেখো এইখান থেকে এখানের পুরো বিভব এন ভি, এর মধ্যে বিভব ভি, তাহলে এর মধ্যে কি হবে, এন ভি মাইনাস ভি। পুরো এটা শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়ের এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ভি যদি হয়, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হবে এন ভি মাইনাস ভি। এই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ভি, এই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ এন ভি মাইনাস ভি। এবং এই বিভব প্রভেদের জন্য এদিক দিয়ে কারেন্ট কিন্তু সেই একই যাচ্ছে, আই ম্যাক্স। তাহলে আই ম্যাক্স ইন্টু আর সমান হবে এইটা বুঝতে পারছো কিনা বলো। দেখো এটা শ্রেণী সমবায় আছে, এর মধ্য দিয়ে আই ম্যাক্স যদি যায়, এর মধ্য দিয়েও সেই একই কারেন্ট যাচ্ছে। একই কারেন্ট যখন যাবে তখন আই ম্যাক্স ইন্টু আর সমান আমি এন ভি মাইনাস ভি লিখব, অর্থাৎ এন ভি মাইনাস ভি সমান আই ম্যাক্স ইন্টু আর। আই ম্যাক্সের ভ্যালু এবার বসাবো আর এখানে ভি কমন নেবো, ভি ইন্টু এন মাইনাস ওয়ান, আবারও সেই এন মাইনাস ওয়ান একটা ব্যাপার আসছে। আর এখানে আই ম্যাক্সের জায়গায় ভি বাই জি ইন্টু আর, ভি মরে গেলে কি হবে, আর ইকুয়ালস টু হবে জি ইন্টু এন মাইনাস ওয়ান। এই পরিমাণ রোধ বসাতে হবে, অর্থাৎ এই পরিমাণ রোধ গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে রাখতে হবে। আবার একটা আমি এক্সাম্পল নিয়ে আসব। এবারে ভোল্টমিটারটার রোধ এবার ফিক্সড করে দেবো, জি ইকুয়ালস টু আমি দিয়ে দিলাম 500 ওহম।
জি ইকুয়ালস টু দিয়ে দিলাম 500 ওহম। এবারে এ এখন 10 ভোল্ট মাপতে পারত, আমি তার রেঞ্জটাকে 5 গুণ করে দেবো, অর্থাৎ 50 ভোল্ট পর্যন্ত মাপতে পারে। তাহলে এন ইকুয়ালস টু এখানে কত হবে, 50/10 5। এবারে এখানে 10 ভোল্ট যখন পড়ে তখন এর মধ্যে দিয়ে কারেন্ট কত যায়, যেহেতু এই গ্যালভানোমিটারের রোধ 500 ওহম, তাহলে আমি এখানে আই ম্যাক্স কত বলবো, আই ম্যাক্স ইকুয়ালস টু হবে 10/500, একটা শূন্য কেটে হয়ে যাবে 1/50 অ্যাম্পিয়ার। 1/50 অ্যাম্পিয়ার তার মধ্য দিয়ে ম্যাক্সিমাম যেতে পারে। এবারে আমি কি করব না, এখানে আমি দেখতে পাচ্ছি কত না জি এর মান, এখানে যদি আমি পুরোপুরি আগে আমি সমীকরণে পুট করব, তারপরে আবার আমি এখানে পুরো সব জায়গায় বসে চেক করব। এইভাবেই আমাদের কিন্তু গ্রিপ আনতে হবে। দেখো এখানে আমার জি এর ভ্যালু কত, 500। জি এর ভ্যালু হলো গিয়ে, এটা মুছে দিই, জি এর ভ্যালু হলো গিয়ে 500, আর এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হলো 5, আর সেখান থেকে 1 বাদ দিলে 4, তাহলে 500 × 4 সমান হবে 2000 ওহম, এইখানে বসাতে হবে। এবার দেখে নেওয়া যাক ঠিকঠাক হলো কিনা, এই 2000 ওহম আসে কিনা। অ্যাকচুয়ালি আমি এবারে কি করব না, প্রথমে আই ম্যাক্সটা জেনে গেছি, সেই আই ম্যাক্সটার ভ্যালু আমি লিখে ফেলবো। কত আই ম্যাক্সের ভ্যালু, 1/50। 1/50 অ্যাম্পিয়ার এর মধ্য দিয়ে যাওয়া মানে এর মধ্য দিয়ে কত যাবে, এর মধ্য দিয়েও যাবে 1/50 অ্যাম্পিয়ার। এবার এর মধ্যে বিভব কত হবে, 1/50, আর এটা হবে 500 ওহম, তাহলে 1/50 × 500 সমান হচ্ছে 10 ভোল্ট। আর এখানে আমি কত ভোল্ট দিয়েছি, 50 ভোল্ট। এখানে যদি 50 ভোল্ট থাকে, এখানে কত ভোল্ট থাকবে বলো, 40 ভোল্ট। এখানে থাকবে 40 ভোল্ট। তাহলে এখানে 1/50 অ্যাম্পিয়ার যাচ্ছে। আই আর ভি সমান আই আর, এই ফর্মুলা থেকে আমি আর এর মান পেয়ে যাব। আর ইকুয়ালস টু তাহলে কী হবে, V/I। তাহলে ভি কত এখানে 40 ভোল্ট, 40, আর আই কত 1/50, 40 × 50 সমান হবে 20,000, 2000 ওহম। আগে এসেছিল ফর্মুলা দিয়ে, এখন তুমি এরকম করে সার্কিটে সবগুলো ঠিকঠাকভাবে বসিয়ে, তোমাকে যাই প্রবলেম দেওয়া হোক না কেন, তুমি যদি এখানে আই ম্যাক্সটাকে তুমি ধরতে পারো আজকের ভিডিও থেকে, তাহলে তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই আই ম্যাক্সটাকে তোমাকে ক্যাচ করতে হবে, আর এই ভোল্টেজটাকে তোমাকে এখানে 10 ভোল্ট ম্যাক্সিমাম পাল্লা যেটা, সেই ভোল্টটা এখানে ফেলতে হবে, বাকিটা এখানে পড়বে, সেটা দিয়েই তোমার আর এর মান বেরিয়ে আসবে। তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যামমিটার, যেখানে আমরা কারেন্ট পরিমাপ করতে যাচ্ছি, অ্যামমিটার ব্যবহার করছি, সেখানে গ্যালভানোমিটারের সঙ্গে আমরা সমান্তরালে একটা ক্ষুদ্র মানের শান্ট যুক্ত করি। আর যখন আমরা একটা ভোল্টমিটার হিসাবে একটা গ্যালভানোমিটারকে কাজে লাগাচ্ছি, তখন তার সঙ্গে শ্রেণী সমবায়ে উচ্চ মানের রোধ, দেখতে পেলে তো এখানে কত বেশি, মানে সেখানে কম হচ্ছিল, 1 ওহম এসে গেছিল, মনে আছে আগের যে প্রবলেমটা, 1 ওহম এসে গেছিলো, আর এখানে 2000 ওহম। তার মানে আমরা বুঝতেই পাচ্ছি, যখন আমরা ভোল্টমিটারে রূপান্তরিত করব, আমরা এটাকে যদি পরিষ্কার করে লিখে ফেলি যে আমরা গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে পরিণত করতে চাই, আর গ্যালভানোমিটারকে অ্যামমিটারে পরিণত করতে চাই। অ্যামমিটারে পরিণত করতে গেলে কি করতে হবে, ক্ষুদ্র শান্ট সমান্তরালে, শান্ট মানে সমান্তরালে যুক্ত করতে হবে। আর আমরা যদি একটা গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে পরিণত করতে চাই, তখন আমাদেরকে কি বৃহৎ মানের রোধ বা উচ্চ রোধকে, বৃহৎ মানের রোধকে শ্রেণীতে যুক্ত করতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে। এই হলো আজকের ভিডিওর সব কিছুই। আমরা আজকের বিকল্প পথ সম্পর্কে আলোচনা করলাম, তার সঙ্গে আমরা একটা গ্যালভানোমিটারের ক্ষেত্রে, গ্যালভানোমিটারকে যখন আমরা অ্যামমিটার হিসাবে লাগাচ্ছি কাজে, তার পাল্লা বৃদ্ধি করব কিভাবে,
আর ভোল্টমিটার হিসাবে যখন কাজে লাগাচ্ছি তার পাল্লা বৃদ্ধি করব কি করে। একটা গ্যালভানোমিটারকে কখন আমরা অ্যামমিটার হিসাবে কাজে লাগাতে পারবো আর কখন আমরা ভোল্টমিটার হিসাবে কাজে লাগাতে পারবো সেটাও আমরা আলোচনা করলাম। দ্যাটস অল, উইশ ইউ অল দ্য বেস্ট। আজকের মতো এই পর্যন্ত।